সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের জনপ্রিয় সাপ্তাহিক আয়োজন প্রবাসী মুখ অনুষ্ঠানে। আজ প্রবাসী মুখের 687তম পর্ব প্রচার হচ্ছে। সাথে আছি আমি ইমরুল কায়েস। প্রিয় দর্শক, আজকে প্রবাসী দিনে আলোচনার জন্য আমরা দুজন অতিথিকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আমি তাদেরকে আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমার বামে আছেন কানাডা প্রবাসী শহীদ খন্দকার টুকু, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং তার বাম পাশে আছেন ডক্টর সেলিম রেজা, সহযোগী অধ্যাপক নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এবং সমন্বয়ক সেন্টার ফর মাইগ্রেশন স্টাডিজ। আপনাকে বাংলা ভিশন স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের অতিথিদের সাথে আমরা পরিচিত হলাম। এখন আমরা সরাসরি আলোচনা চলে যাচ্ছি। আজকে আমরা বুঝতেই পারছেন কানাডার প্রবাসীরা যে রয়েছেন সেই বিষয়ে আলোচনা করব। এবং আপনারা জানেন যে সম্প্রতি কানাডার যে প্রধানমন্ত্রী ছিলেন জাস্টিন ট্রুডো, তিনি পদত্যাগ করেছেন। তার পদত্যাগের একটা অন্যতম কারণ ছিল মাইগ্রেশন পলিসি নিয়ে। তো সেই তার কী ধরনের প্রভাব পড়েছে আমাদের প্রবাসীদের উপর সেই বিষয়ে উঠে আসবে। এবং সারা বিশ্বে যে ছড়িয়ে ছিটিয়ে থাকা আমাদের প্রবাসীরা রয়েছেন তাদের নানা সমস্যা, বিশেষ করে মধ্যপ্রাচ্যের যে প্রবাসী রয়েছেন তাদের সমস্যা, তাদের সম্ভাবনা নিয়ে কথা বলবো। তো আমরা শুরু করে দিচ্ছি। আমি প্রথমেই শহীদ খন্দকার টুকু আপনার কাছে জানতে চাইবো যে আমরা দেখলাম যে জাস্টিন ট্রুডো, যিনি কানাডার প্রধানমন্ত্রী ছিলেন, তিনি পদত্যাগ করেছেন এবং পদত্যাগের একটা অন্যতম কারণ দেখানো হচ্ছে যে মাইগ্রেশন পলিসির কারণে যে সেখানে অনেক লোক গেছে বিভিন্ন দেশ থেকে, তার একটা চাপ পড়েছে। তো এই বিষয়ে আপনার কাছে একটু সর্বশেষ তথ্য জানতে যাচ্ছি, একটা আপডেটটা জানতে যাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনার মাধ্যমে বাংলা ভিশন এবং দর্শকদেরকেও অনেক ঠান্ডার, এখন তো আমাদের ওখানে প্রচণ্ড শীত, সেই শীতের দেশ থেকে উষ্ণ অভিনন্দন এবং শুভেচ্ছা। তো আসলে জাস্টিন ট্রুডোর এই পদত্যাগটা গত 1 বছর থেকেই মোটামুটিভাবে মানে কানাঘুষা চলছিল যে হি মাইট রিজাইন। যদি হি ওয়াজ আ ফাইটার, উনি শেষ পর্যন্ত চেষ্টা করছিলেন এবং আমার ব্যক্তিগতভাবে আমার অভিমত হচ্ছে যে হি শুড হ্যাভ স্টেড। এবং উনি একটা লেগেসি রেখে যাচ্ছেন, আজকে না হোক 10 বছর পর হোক, পিপল উইল রিয়েলাইজ উনি যে কন্ট্রিবিউশনগুলো করেছেন কানাডার জন্য, এটা নিশ্চয়ই একসময় মানুষ মনে করবে। তো যেটা আপনি যেটা বললেন যে তার এই হঠাৎ করে আপনার কোভিডের সময় হি ওয়াজ এ হিরো, মানুষ মানে একদম জাস্টিন ট্রুডো বলতে পাগল ছিল। এই 3-4 বছরে কি হলো? তো মাঝখানে আসলে কয়েকটা আপনার একটা তো আপনি জানেন গ্লোবালি প্রাইসের একটা ব্যাপার ছিল, ওটা একটা চাপ ছিল বড়, দ্রব্যমূল্যের চাপটা ছিল মানুষের ঘরে। আসলে প্লেটে খাবার, টেবিলে খাবার থাকলে মানুষ সবাই কিন্তু ঠান্ডা থাকে। তো দ্রব্যাদির প্রচণ্ড দাম ছিল। তারপরে আপনার ওই কোভিডের সময় ইন্টারেস্ট রেট খুব কমিয়ে দিল আপনার গভর্নমেন্ট, নিয়ার অলমোস্ট লাইক জিরো। এবং তখন অনেককে সাবসিডি দিল, ঘরে বসে বসে মানুষ টাকা পেয়েছে, একজনকে $2000 করে দেওয়া হয়েছে। এখন ধরেন যদি একটা বাড়িতে 4 জন লোক থাকে, দে মেড $8000 a month। কিচ্ছু করার নেই। তখন আবার ইন্টারেস্ট রেট কম, ধুমধাম করে বাড়ি কেনা শুরু করলো, একজন 4টা-5টা করে বাড়ি কিনেছে। তো ওভারঅল ওই কোভিডের পর থেকে এই ধরেন ইকোনমিক কিছু, আমি বলবো কিছু মিসম্যানেজমেন্ট হয়েছে, যদিও ভালো উদ্দেশ্যে উনি সেটা করেছিলেন। যেটা কিন্তু তারপরে যেটা হয়েছে যে ওই ইমিগ্রেশন নিয়ে আমাদের তো ধরেন প্রতি বছর একটা টার্গেট থাকে যে এত লক্ষ লোককে আমরা আনবো। তো ওই জায়গাতে গত 2 বছরে 3 বছরে একটা মারাত্মক রকমের একটা মিসম্যানেজমেন্ট হয়েছে, যে কারণে অসংখ্য লোক এসছে। এবং উইথ অল ডিউ রেসপেক্ট টু দ্যাম, অধিকাংশই ধরেন হয়তো নর্মাল যে আমাদের যে কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া থাকে ইমিগ্রেশনের, তার ভেতরে পড়ে না। এবং না পড়ার কারণে হচ্ছে তারও নিজেরাও সেখানে সেটেল হতে পারছে না, আপনার চাকরি পাচ্ছে না, কাজ পাচ্ছে না। আবার ধরেন এই চাপটা বাড়ির উপর চাপ পড়ছে, বিকজ দে হ্যাভ টু লিভ সামওয়্যার। তারপরে আপনার কাজের উপর চাপ পড়ছে। দেখা যাচ্ছে ওরা যেখানে আপনার মিনিমাম আওয়ারলি রেট হচ্ছে এখন $17-18 আপনার 1 ঘন্টায়, সেখানে দেখা যায় অনেক সময় তারা 10 টাকাতে পর্যন্ত $10 কাজ করছে। তো ইত্যাদি কারণে একটা মানে জনগণের মধ্যে একটা অসন্তোষ তৈরি হয়েছে, হ্যাঁ, যে এই তারা মনে করছে পলিসিগুলি ভ্রান্ত। বাট ইভেনচুয়ালি আপনার আমাদেরকে অবশ্যই অনেক ইমিগ্রেশন, আরও লোক নিতে হবে, আমাদের এত লোক, পপুলেশন এত কম। বাট এই দুটি আসলে মূল কারণ তার আকস্মিক পতনে। তারপর আরেকটা হচ্ছে ধর ইট ওয়াজ এ মাইনরিটি গভর্নমেন্ট। তো মাইনরিটি গভর্নমেন্টের কারণে এমনিতে একটা চাপ থাকে। তারপরে আভ্যন্তরীণ কিছু আবার প্রবলেম শুরু হলো, যে পার্টির মধ্যে থেকে কয়েকজন
একজন আমাদের যে আপনার ফাইন্যান্স মিনিস্টার ছিলেন, অ্যান্ড শি ওয়াজ অলসো দ্য ডেপুটি PM, শি রিজাইন, এবং তখনই মোটামুটি বোঝা গেছে যে আর জাস্টিন ট্রুডো থাকতে পারছে না। আমরা বুঝতে পারছি আরও সমস্ত কারণ ছিল। তো আমরা যেটা ফোকাস করতে চাই সেটা হচ্ছে যে ইমিগ্রেশন পলিসির কথা যেটা বলেন, সেলিম রেজা, আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে কানাডার মতো দেশ, যুক্তরাষ্ট্র, কানাডা, এই সমস্ত দেশে আমরা দেখি যে তারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে যারা কোয়ালিফিকেশন সম্পন্ন, সেই শর্তগুলো পূরণ করে তারা সেখানে লোক নেয় এবং কাজের ব্যবস্থা করে, সব ধরনের ব্যবস্থা করা হয়। কিন্তু বাংলাদেশ থেকে অনেকেই কিন্তু সেই সুযোগ সুবিধা নিয়ে থাকে। কিন্তু আমরা দেখি যে যে ধরনের শর্ত তারা দিয়ে থাকে তার অনেক শর্ত কিন্তু আমরা পূরণ করতে পারি না। আমরা যে মানব সম্পদ, আমাদের তো বিশাল একটা জনগোষ্ঠী রয়েছে, বিশাল মানব সম্পদ রয়েছে, কিন্তু ওই সমস্ত দেশেও তো শ্রমবাজার আছে। তো সেই শ্রমবাজারের আলোকে আমরা কিন্তু তৈরি করতে পারছি না কেন? ধন্যবাদ, আপনি যথার্থই বলেছেন। শুধু কানাডাই না, উন্নত দেশগুলো, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এই ধরনের উন্নত দেশগুলোতে অভিবাসনের জন্য যে ধরনের শর্তগুলো পূরণ করার প্রয়োজন হয় সেগুলো অনেক ক্ষেত্রেই আমরা পারি না, এবং না পারার যথেষ্ট কারণও রয়েছে। এর একটি মূল কারণ হচ্ছে শিক্ষা ব্যবস্থার যে দুর্দশা আমাদের দেশে। এবং আপনি জেনে থাকবেন যে বিগত সরকারের আমলে, এবং আরও ভালো করে বলতে গেলে গত প্রায় 10 বছরে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটাকে কিন্তু মোটামুটি শেষ করে ফেলা হয়েছে অটোপাসের নামে। এবং আমাদের শিক্ষার্থীরা যা শিখে এসছেন সেটাও কিন্তু অনেকটাই আমাদের দেখতে পাচ্ছি যে সেগুলো খুব সম্ভবত মানসম্ভব হচ্ছে না। একদিকে মানসম্পন্ন শিক্ষা হচ্ছে না, আর একদিকে দক্ষতার ঘাটতিও কিন্তু আমাদের রয়েছে। আমরা আমাদের দেশে দক্ষতার উপরে একেবারেই জোর দিই না। আমরা যতটা সার্টিফিকেশন বেসড লেখাপড়া করতে চাই, কথায় কথায় আমরা সার্টিফিকেট অর্জন করতে চাই, উচ্চশিক্ষা অর্জন করতে চাই, কিন্তু দক্ষতা করার জন্য বা টেকনিক্যাল এডুকেশন, কারিগরি শিক্ষার জন্য কিন্তু আমাদের খুব বেশি আগ্রহ নেই। এই দুটো ঘাটতি যখন আমরা বড় হই, চাকরির বাজারে যাই, তখন আমরা দেখতে পাই যে দেশীয় বাজারেও যেমন আমাদের জন্য চাকরির সংকট হয়ে পড়ে, আন্তর্জাতিক বাজারেও সেটা হয়ে পড়ে। এর সাথে আন্তর্জাতিক বাজারে যোগ হয় উন্নত দেশগুলোর নানান রকমের কায়দা কানুন, এবং তাদের নানান রকমের নিয়ম নীতি রয়েছে, এবং সেই নিয়ম নীতিগুলো সবসময়ই সাধারণত বেশ কঠোর হয়ে থাকে। সেটা স্বাস্থ্য সংক্রান্ত, তারা লোক নেবে, তারা তো আসলে তাদের নিয়ম নীতি সেভাবেই করবে এবং দক্ষতা বাছাই করেই তো নেবে। কিন্তু আমরা তো পারছি না সেটাকে ফলো করতে, বা আমাদের তো কোনো স্টাডিও আমরা দেখি না ওই রকম। না, এমনিতে কিন্তু সরকারের কথাবার্তার মধ্যে বা আমলাদের কথাবার্তার মধ্যে কিন্তু আমরা দেখতে পাই যে আমাদের দেশের শ্রমিকদের মান উন্নয়নের জন্য নানান রকম পদক্ষেপ নেওয়া হয়েছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করা হয়েছে, কিন্তু সেটার প্রভাব আমরা বাজারে দেখতে পাইনি। এবং এই যে বাজারে দেখতে পাইনি, সেই কারণে কিন্তু আমরা অনেক বাজার হারিয়েও ফেলেছি। আমরা যেসব বাজারে লোক পাঠাতাম সেই বাজারগুলোও কিন্তু এখন আমাদের জন্য অনেক সংকুচিত হয়ে এসছে। মধ্যপ্রাচ্যের 2-1টি দেশ ছাড়া কিন্তু আমাদের খুব বেশি বড় বাজার নেই এই মুহূর্তে। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে কানাডার মতো উন্নত দেশগুলোতে জনশক্তি রপ্তানি করতে হলে বা আমাদের শ্রমিকদেরকে পাঠাতে হলে আমাদের শ্রমিকদের যে শিক্ষার মূল ভিত্তি রয়েছে সেটাকে আরও বেশি সুদৃঢ় করতে হবে, এবং তার চেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে দক্ষতা ভিত্তিক জনগোষ্ঠী তৈরি করতে হবে। এবং সেই দক্ষতার জায়গা থেকে সরকারি এবং বেসরকারি দুটোরই একটি সমন্বয় কিন্তু খুব প্রয়োজন। কারণ আমাদের দেশের অভিবাসন বললেই কিন্তু আমরা দেখতে পাই যে এক ধরনের আমলাতান্ত্রিক নির্ভরতা রয়েছে, এবং আমলা নির্ভর পলিসি বা নীতি দিয়েই কিন্তু আমরা অভিবাসন খাতকে এগিয়ে নিতে যাচ্ছি, যে কারণে আমরা কিন্তু খুব বেশি সফলও হতে পারছি না। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে দক্ষতার প্রশ্নে, টেকনিক্যাল এডুকেশনের প্রশ্নে আমাদেরকে সরকারি এবং বেসরকারি দুটো খাতকে একসাথে কাজ করতে হবে। তাহলেই হয়তোবা আমরা এই উন্নত দেশের বাজারগুলোকে বুঝতে পারবো বা উন্নত দেশের বাজারগুলোতে আমাদের দক্ষ জনশক্তি পাঠাতে পারবো। আচ্ছা শহীদ খন্দকার, এখন কি এই যে জাস্টিন ট্রুডো যাওয়ার পরে, যেহেতু এটা একটা ইস্যু ছিল, ইমিগ্রেশন ইস্যু, তো এখন যারা সরকার আসছেন বা যারা পরিচালনা করবেন কানাডা, তারা কি এটাকে আরও কঠিন করবে কিনা? মানে আমাদের বাংলাদেশ থেকে যারা আমরা পাঠাতে চাই বা অন্যান্য দেশ, আশপাশের দেশ থেকেও যায়, এশিয়ার অন্যান্য দেশ থেকেও যায়, বিষয়টা কি আরও কঠিন হয়ে গেল যে ইমিগ্রেশন যারা অভিবাসী হতে চায়? Absolutely. Liberal governments generally always are immigration friendly. এবং কনজারভেটিভ, আপনি দেখেন ট্রাম্পও কিন্তু এখন কনজারভেটিভ বা আপনার রিপাবলিকান, হ্যাঁ, তো এরা কিন্তু খুব কাছাকাছি কনজারভেটিভ আমাদের এখানে, আর ওদের ওখানে হচ্ছে আপনার রিপাবলিকান। তাদের পলিসিগুলো অনেক অনেক ক্লোজ। তো এবং ডেফিনেটলি ইমিগ্রেশনের উপর খড়গ নেমে আসবে। তবে যেটা আমি বললাম যে লোক আমাদেরকে নিতেই হবে, কানাডা দে নিড পিপল, হ্যাঁ। সো এখন তারা হয়তো ফোকাস করবে কিছু কিছু জায়গায়, আগে যেরকম খুব ইজিলি আপনার পাওয়া যায়। যদিও আপনার গত 6 মাস 8 মাস ধরে গভর্নমেন্ট ওয়াজ ট্রাইং টু কন্ট্রোল ইট, লিবারেল গভর্নমেন্ট চেষ্টা করছিল। এখন কিন্তু ভিসা কিন্তু অনেক অনেক কষ্ট হয়ে গেছে গত লাস্ট 8-10 মান্থস ধরে। বাট কনজারভেটিভ আসলে পরে ডেফিনেটলি ইট উইল বি
কমপ্লিটলি ওভারহল, হ্যাঁ, এবং এতে করে কিছু কিছু জায়গায় হয়তো ভালো হবে, বললাম যেটা ল্যাবসগুলি ছিল ওগুলো কন্ট্রোল হবে, কিন্তু ইন জেনারেল আমার যেটা ভয় সেটা হলো ইমিগ্রেন্টসরা অনেক ব্যাপারে কাইন্ড অফ সাইডলাইন হয়ে যাবে। কিন্তু কানাডার মতো দেশে তো আমরা দেখি যে দক্ষতা নির্ভর জনশক্তির পাশাপাশি আধা দক্ষ লোকের তো প্রয়োজন আছে, বিভিন্ন ধরনের অড জব আছে, বিভিন্ন ধরনের কাজ রয়েছে, সেগুলোতে কি প্রোভাইড করা সম্ভব আমাদের মতো দেশগুলো থেকে? এখন যে ধরনের লোকগুলো অবশ্যই করা যেতে পারে, এবং আপনার কানাডাতে যতগুলো অড জব আপনি বলেন সেগুলো সবই কিন্তু আপনার ইমিগ্রেন্টরাই করছে। এখন হোয়াইট আপনার পপুলেশন এসব কাজে আসেই না, সেটা অলরেডি ইজ দেয়ার। কিন্তু একটা ব্যাপারে আমাদের এখানে উনি যেটা বললেন, খুব কতগুলি চমৎকার কথা বলেছেন, তার সাথে আমি দুটো জিনিস অ্যাড করতে চাই। সেটা হলো যে আমাদের ল্যাঙ্গুয়েজ স্কিল, এটা কিন্তু একটা অত্যন্ত ইম্পর্টেন্ট ব্যাপার, বিকজ ইউ আর লিভিং ইন কানাডা, হ্যাঁ, এবং আপনাকে আপনি যদি ইংরেজিতে দক্ষ না হন, তাহলে পরে আপনি যে জবই করেন না কেন, আপনি অড জব করেন বা ভালো জব করেন, হ্যাঁ, আপনি কিন্তু ওখানে সাকসেসফুল হওয়া খুব ডিফিকাল্ট হবে, আপনার কথাই বুঝবে না কেউ, তাই না? যে সামটাইমস আমার নিজেরও বুঝতে অসুবিধা হয়, বিলিভ মি, হ্যাঁ, অনেকের, তো ওদের তো আরও অসুবিধা হবে, এটা একটা। আর 2 নম্বর যেটা আমি মনে করি যে আমাদের শিক্ষা ব্যবস্থায় একটা জিনিস, বা আমাদের কালচারেই বলতে পারেন যে অনেস্টি, হ্যাঁ, আমরা বেসিক্যালি কিন্তু অনেস্ট না, হ্যাঁ, আমাদের কিন্তু ওই দেশের কিন্তু সিস্টেমটাই কিন্তু ওরা যে ওই মিথ্যা কথা বলা, যে নয়ছা করা, ওরা আসলে বুঝতে পারে না। আমি দেখেছি বিভিন্ন ধরনের যে ইরেগুলারিটিস আমাদের দেশে অনেক সময় আমরা সেটাকে স্বাভাবিক মনে করি, হ্যাঁ, কিন্তু ওইখানে তো আসলে ওইরকম স্বাভাবিক, ওইখানে তো ইম্পসিবল, এবং ওই জন্যই প্রবলেমগুলি হচ্ছে। হয় কি, আগে অনেক কিছু খুব সহজ ছিল, কিন্তু গ্র্যাজুয়ালি যখন দেখছে যে এগুলোকে মিসইউজ করা হচ্ছে, হ্যাঁ, এবং আনফর্চুনেটলি এই আমাদের ইমিগ্রেন্ট কমিউনিটিটাই এগুলো বেশি করে, হ্যাঁ, এবং সে কারণে দেখা যাচ্ছে এদের কারণে অনেক সিস্টেম চেঞ্জ হচ্ছে, কঠিন হচ্ছে। তো এই দুটো জায়গায় আমার মনে হয় যে আমাদেরকে, যদি আমরা তো আসলে নানা ধরনের ফাঁক ফোকর করতে চাই, ছেলেমেয়েদের আপনার কাছে জানতে চাই যে এই যে শহীদ খন্দকার বললেন যে আমাদের একটা টেন্ডেন্সি, আমাদের জন্য যারা অভিবাসী হতে চায় আর কি, বা শ্রমিক পাঠাতে চাই, আমরা আসলে প্রথম থেকেই খোঁজার চেষ্টা করি যে কোথায় একটু গ্যাপ আছে, কোথায় একটু ফাঁক ফোকর আছে, সেই ফাঁক ফোকর দিয়ে ঢুকতে চাই। তো এতদিন পরে এসেও কেন আমাদের এই শ্রমবাজার অভিবাসী বলি আর যাই বলি, মানে এই অবস্থাটা বিরাজ করবে? আমি বলতে চাচ্ছি নিয়ম নীতির মধ্য দিয়ে কেন আমরা পারছি না? দেখুন, অভিবাসন খাতটাকে গত প্রায় 15-20 বছর ধরে আমরা যতটা গুরুত্বপূর্ণ ভেবেছি, কিন্তু একইভাবে কিন্তু আমরা অবহেলাও করেছি। এটি একটি গুরুত্বপূর্ণ কিন্তু অবহেলিত খাত, যে কারণে আমরা এখনো পর্যন্ত মধ্যপ্রাচ্যের উপর নির্ভরশীল হয়ে রয়েছি। এখনো পর্যন্ত আমরা মালয়েশিয়ার বাজার ঠিক করতে পারিনি। এখনো পর্যন্ত সৌদি আরবে আমরা কম দক্ষ লোক অসংখ্য পাঠিয়ে অল্প পরিমাণ রেমিটেন্স পাচ্ছি। এরকম কাঠামোগত বহু ত্রুটি কিন্তু এই অভিবাসন খাতে রয়েছে। আমি মনে করি যে সব কিছু করার আগে যারা অলরেডি সেখানে রয়েছেন, কানাডার কথাই যদি বলি, আমাদের যে বাংলাদেশি কমিউনিটি রয়েছে, তাদেরকে কি আমরা দেশের প্রয়োজনে খুব ভালোভাবে কাজে লাগাতে পেরেছি? যদি 3টি বড় কাজে আমরা তাদেরকে খুব কাজে লাগাতে পারতাম, একটি হচ্ছে যে বাংলাদেশের সুনাম বৃদ্ধি করার ক্ষেত্রে তাদের যে আন্তর্জাতিক লবিং প্রয়োজন, একটা ব্র্যান্ডিং প্রয়োজন, সেটা যদি তারা করতে পারতেন ভালো করে, বা তাদেরকে যদি এই দেশের সরকার সুন্দরভাবে কাজে লাগাতে পারতেন, সেটা খুব ভালো মতোই হতে পারতো। 2 নম্বর যেটি, সেটা হচ্ছে তাদের পক্ষ থেকে যে বিনিয়োগ। বাংলাদেশ তাদের মাতৃভূমি, বাংলাদেশের প্রতি তাদের ভীষণ রকমের একটা টান রয়েছে, এবং তারা দেশে কিছু অবশ্যই করতে চান। এবং ওই যে দক্ষতার কথা বললাম, দক্ষতার উন্নয়নের জন্য যে ধরনের ফ্যাসিলিটিস ডেভেলপ করা দরকার, যে ধরনের ট্রেনিং সেন্টার ডেভেলপ করা দরকার, আমি নিশ্চিতভাবে বলতে পারি যে কানাডাতে বহু বাংলাদেশি রয়েছেন, তারা একেবারে মুক্ত হস্তে এখানে কাজ করতে চাবেন এবং তারা সহায়তা করবেন। এবং 3 নম্বর যেটি, সেটা হচ্ছে যে নলেজ ট্রান্সফার বা জ্ঞান বিনিময়, এবং কী ধরনের দক্ষতার চাহিদা রয়েছে, কী ধরনের দক্ষতা সেখানে চলছে, কী ধরনের ভাষা দক্ষতার প্রয়োজন, কী ধরনের জব মার্কেট অপরচুনিটিস সেখানে রয়েছে, এই সব জিনিসগুলোকে বুঝতে হলে ওখানে বিদ্যমান বাংলাদেশি কমিউনিটিকে কোনোভাবে অবহেলা করা যাবে না, এবং তাদেরকে খুব বেশি করে কাজে লাগাতে হবে। এই কাজটুকু যদি করতে পারি আমরা, আমি মনে করি যে কানাডার বাজারে মোটামুটিভাবে আমরা বেশ ভালো মতোই অগ্রসর হতে পারবো। আমাদের তো অনেক এক্সপার্ট রয়েছে বিদেশে, বিশেষ করে উন্নত দেশগুলোতে অনেক উঁচু মানের এক্সপার্ট, দক্ষ পেশাজীবী, যাদেরকে দক্ষ পেশাজীবী রয়েছে, তাদেরকেও তো আমরা নিয়ে কাজে লাগাতে পারছি না। এটা সত্যি দুর্ভাগ্যজনক। এবং আমি নিজেও কানাডাতে গিয়েছি, অস্ট্রেলিয়াতে গিয়েছি, লেখাপড়া করেছি, এবং আমি উন্নত দেশগুলোতে ঘুরে আমি যেটা দেখেছি যে ওখানে বহু বাংলাদেশি রয়েছেন যাদের কিন্তু মন কাঁদে দেশের জন্য কিছু করার,
বা দেশে এসে কিছু দিনের জন্য হলেও কিছু করার, কিন্তু সেই সুযোগটা আমরা তাদেরকে দিতে পারছি না। প্রাতিষ্ঠানিক সহায়তা যদি না থাকে, একজন মানুষ উন্নত দেশে জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়ে সে কেন তার নিজের এই দুর্দশাগ্রস্ত দেশে এসে কাজ করবেন? আমরা তাদেরকে ওয়েলকাম করতে পারি না, আমরা তাদেরকে প্রেরণা দিতে পারি না, মোটিভেট করতে পারি না, ইন্সপায়ার করতে পারি না, যে কারণেই তারা একটা পর্যায়ে নিজেকে কোণঠাসা করে ফেলেন এবং তারা নিজেরা নিজেদের কাছেই এক ধরনের হতাশা নিয়ে বসে থাকেন যে বাংলাদেশের হয়তো আমাদের আর প্রয়োজন নেই। এই যে এত বড় বড় ইনফ্রাস্ট্রাকচার আমরা তৈরি করলাম, অবকাঠামো তৈরি করলাম, পদ্মা সেতু বলি, মেট্রো রেল বলি, এক্সপ্রেসওয়ে বলি, কোথাও কি আমরা আমাদের অভিবাসীদেরকে কাজে লাগিয়েছি? বিদেশে বহু সফল ইঞ্জিনিয়ার রয়েছেন, বহু সফল অ্যাকাউন্টেন্ট রয়েছেন, বহু সফল স্থাপত্যবিদ রয়েছেন, তাদেরকে তো আমরা কোনো সময় ডাকিনি বা বলিনি যে একটুখানি আপনার যে সবচেয়ে আধুনিক জ্ঞান রয়েছে সেটি দিয়ে আমাদেরকে একটু সহায়তা করুন, দেশ আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে। তো সেই জায়গাটা আমি মনে করি প্রবাসীরা সবসময় খোঁজেন, কিন্তু আমরা আমাদের তরফ থেকে সেই রাস্তাটা সবসময় বন্ধ করে রাখি এবং আমরা ধরেই নিই যে মানুষগুলো দেশ ছেড়ে চলে গিয়েছেন, তার আর দেশে দেওয়ার কিছু নেই একমাত্র রেমিটেন্স ছাড়া। এই রেমিটেন্সের বিচারে অভিবাসীদেরকে বা প্রবাসীদেরকে মাপতে মাপতে আমরা এখন তাদেরকে পণ্য হিসেবে গণ্য করেছি এবং তাদের প্রতি আমাদের কোনো দায়বোধ আছে বলে আমরা নিজেরাও মনে করি না। এটাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে দুর্ভাগ্যজনক। সত্যি কথা আপনাদের শুনলেন যেভাবে আমাদের সেলিম বললেন যে হ্যাঁ আমরা তাদের কাজে লাগাতে পারছি না, তাদেরকে আসলে রেমিটেন্সের মানদণ্ডে বিচার করছি। আপনারা কি মনে করেন? আপনাদেরও তো, আপনি নিজেও একজন ফার্মাসিস্ট এবং সেখানে প্রতিষ্ঠিত, তো আপনার মতো আরও অনেকেই আছেন, তারা কেন আসলে আসছেন না বা কী ধরনের সমস্যা কখনো আসার চেষ্টা করেছেন, ফেস করেছেন কি না, যদি আমাদের সাথে শেয়ার করেন। আপনাদের দুজনকে ধন্যবাদ। আমি অ্যাকচুয়ালি আপনি বলার আগে আই ওয়াজ থিঙ্কিং যে আমি কিছু বলবো এই প্রেক্ষিতে। ভেরি গুড পয়েন্ট। আসলে আমার এখানে দুটো ব্যাপার আছে। একটা হলো, এক্সকিউজ মি, এই যে ক্যানাডাতে এই মুহূর্তে ধরেন যারা পেশাজীবী, হ্যাঁ, তাদের কিন্তু একটা ভালো একটা শক্ত জায়গা কিন্তু তৈরি হচ্ছে। আমরা কিন্তু খুব বেশি পুরনো ইমিগ্রেন্ট না কিন্তু ক্যানাডাতে, গত ধরেন 20 বছর 25 বছর হবে। তার আগে যারা গেছে মোস্টলি রেফিউজি হয়ে গেছে, হ্যাঁ, বাট প্রফেশনাল পিপল হ্যাভ বিন দেয়ার 20 বছর ম্যাক্সিমাম। আমি যখন যাই ওরকম সময় তার আগে পরে। সো এই 20 বছরে ধরেন আমাদের ছেলেমেয়েরা, হ্যাঁ, বা আমরা ধরেন নিজেরা অনেকে ওখানে আরও কিছু পড়াশোনা করে একটা জায়গা তৈরি করেছে। এখন ব্যাংকিং সেক্টরে অনেক বাংলাদেশি কাজ করছে। আপনার ফার্মাসিস্টরা এখন অন্তত বোধহয় 150 ফার্মাসিস্ট আছে যাদের নিজস্ব ফার্মেসি আছে। সো এবং ইনভেস্টমেন্টের ব্যাপারটা আপনি যেটা বললেন, উইচ ইজ আ ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট, এবং আমার মনে হয় যে অনেকেই আগ্রহী। আমি নিজেও কিন্তু এখানে আমার একটা ইনভলভমেন্ট আছে। আমি মেডিকেল ডিভাইস বিজনেস করি। তো কিন্তু এখানে আসলে ব্যবসায় অনেক চ্যালেঞ্জেস আছে সত্যি কথা বলতে গেলে। হ্যাঁ, মানে আপনারা চাইলেও এখানে এসে অনেক ধরনের, এখানে হয় কি, এটা বলতে খারাপ লাগে, হ্যাঁ, বাট আপনি ধরেন সত্যটা তো আমরা আসলে এই অনুষ্ঠানটি জানানোর জন্য, আপনি এখানে ব্যবসা করতে গেলে এই ব্রাইব, এই ঘুষ, হ্যাঁ, আপনার এই মানে এগুলো ছাড়া কিছু করাই আসলে খুব ডিফিকাল্ট হয়ে যায়। হ্যাঁ, তো এবং এগুলো একটা, আমরা ধরেন যারা বাইরে থাকি, এগুলো কিন্তু আমাদের কাছে একটা কাইন্ড অফ করতেও খারাপ লাগে। এই দেশে কিন্তু এটা একটা কাইন্ড অফ নর্মাল জিনিস। হ্যাঁ, কিন্তু আমার পক্ষে একটা লোককে ঘুষ দিতে গেলে আমার ভেতরে কিন্তু 10 বার আমার কাছে প্রশ্ন আসে। একটা ছোট্ট ঘটনা বলি আমি আমার ছেলের ব্যাপারে, ভেরি ইন্টারেস্টিং। আমার ছেলে যখন এখনও ইঞ্জিনিয়ারিং পাস করে MBA করে এখন চাকরি করছে, ও যখন গ্রেড 3-তে পড়ছিল, তো ওই সময় একটা সময় প্রায় ধরেন বছর 2 ওর মা এখানে ছিল। হি ওয়াজ উইথ মি ফর 6 মান্থস। তো আমি একদিন ওকে নিয়ে, গ্রেড 3-তে পড়ে কিন্তু, ক্লাস 3, তো আমি ওকে নিয়ে বাজারে গেছি, একটা ইন্ডিয়ান স্টোরে গেছি। তো যাওয়ার পরে তো আমরা গেলাম, তারপরে বাজার করে আমি বললাম যে ইন্ডিয়ান স্টোরে বা বাংলাদেশের স্টোরে একটু মানে ডিসকাউন্ট চাওয়া যায়, ওরা দেয় আর কি। তাই আমি বললাম যে একটু ডিসকাউন্ট দিবা নাকি? আমি বললাম তুমি যদি আমাকে ক্যাশ পেমেন্ট করো তাহলে তোমাকে ট্যাক্স দিতে হবে না। আচ্ছা, আমরা তো আসলে এগুলো মানে ভাবি না এটার ইমপ্লিকেশনসটা কী। তা আমি ক্যাশ দিলাম, দেখলাম যে পকেটে ক্যাশ আছে, আমি ক্যাশ দিলাম। তারপরে দেখি আমার ছেলের মুখটা খুব কালো হয়ে গেল। তারপরে গাড়িতে আসলাম, বললাম যে আব্বু এভরিথিং ওকে? আমি কি যে নো। তাই আমি বললাম যে তুমি কিছু কিনতে চেয়েছিলে? নো। হোয়াটস রং? আমি খুব মানে অস্থির হয়ে যাচ্ছে, ছেলে এরকম, হ্যাঁ, মা তো তখন বাংলাদেশে, হ্যাঁ, মাকে মিস করছো? নো। আমি বললাম তাহলে কী হয়েছে? ইউ শুড নো। আমি তো মহা ফাপড়ে পড়ে গেলাম। তো বললাম যে বাবা আমি বুঝতে পারছি না, প্লিজ টেল মি। বললি তুমি ট্যাক্স পে করো নাই। আমি ট্যাক্স পে করি নাই, ক্লাস 3 ছেলে। আমি বললাম যে বিকজ হি সেড দ্যাট ইফ আই পে ক্যাশ দেন হি উইল নট টেক ট্যাক্স। তুমি ট্যাক্স না দিলে আমার টিচার বেতন পাবে কীভাবে?
মানে এই শিক্ষাটাই তো আসলে একেবারে এই যে স্কুল লেভেল থেকে প্রাইমারি লেভেল থেকে। আর আমরা কি পড়েছি বলুন ছোটবেলায়, আমি জন্য আপনি পড়েছেন কিনা, যে 100 দুধের মধ্যে কয়সে পানি দিলে পরে আপনি কত টাকা লাভ করতে পারবেন, রাইট? আমরা ছোটবেলায় কিন্তু পড়াশোনাই করেছি যে কিভাবে ফাঁকি দেওয়া যায়, কিভাবে চুরি করা যায়। ওটা কিছুটা পরিবর্তন হয়েছে, কিন্তু হলে ভালো। সেলিম যেভাবে বলে গত মানে গত আমলে গত 15-16 বছরে যেভাবে শিক্ষা ব্যবস্থা আসলে নষ্ট করা হয়েছে, অনেক কিছু আমূল পরিবর্তন করা হয়েছে, অনেক বিষয় সেখানে নতুন করে ঢোকানো হচ্ছে যেগুলো আসলে আননেসেসারি, এবং দেশের মানুষও সেটা সমর্থন করে নাই। তো ওটাই আর কি আসলে ধরেন আমার মনে হয় যে এই দুটো জায়গায় যারা আমরা যারা এখানে আসতে চাই, অবভিয়াসলি আসতে চাই, হ্যাঁ, অনেক লোক কিন্তু এখানে ইনভেস্টমেন্ট করতে চায়, হ্যাঁ, কিন্তু এই যে আপনার যদি ওই ইনভেস্টমেন্ট বান্ধব যদি পরিস্থিতি না হয়, যদি প্রতি পদে পদে দেখা যায় যে ব্যুরোক্রেসি, হ্যাঁ, অথবা রেড টেপ, মানে কাজ করতে গেলে বাধা বা ঘুষ টুস বা দুর্নীতির জায়গায় মুখোমুখি হতে হয়, তাহলে তো দে নট ওয়ান্ট টু কাম ব্যাক। সেলিম, আপনারা তো মাইগ্রেশন নিয়ে কাজ করেন, নিশ্চয়ই আপনাদের গবেষণা আছে নানা বিষয়ে। এই বিষয়টা নিয়ে কি কাজ আছে যে এক্সপার্টিসদের কীভাবে আনা যায়, তাদের কীভাবে এই দেশে কাজে লাগানো যায়, ইনভেস্ট করানো যায়, এই বিষয় নিয়ে কোনো কাজ আপনাদের আছে কিনা? অথবা যে ধরনের সমস্যার কথা বললেন, এই ধরনের সমস্যা আমাদের যারা কনসার্ন রয়েছে তাদের সাথে কখনো শেয়ার হয়েছে কিনা? সমস্যা তো বহুবিধ, কিন্তু আপনি যে বিষয়টির কথা বলছেন সেটির কিন্তু প্রথম যে দুর্বলতাটা সেটি হচ্ছে যে আমাদের কোনো ডেটাবেজ নেই, কোনো তথ্য নেই যে কতজন দক্ষ অভিবাসী আমাদের বিদেশে রয়েছেন এই মুহূর্তে, কতজন দক্ষ টেকনিশিয়ান, কতজন দক্ষ ফার্মাসিস্ট, কতজন দক্ষ অ্যাকাউন্ট্যান্ট বা কতজন দক্ষ ইঞ্জিনিয়ার, বাংলাদেশি ইঞ্জিনিয়ার, তারা এখন বিদেশে সফল অবস্থায় রয়েছেন। সেটা আমরা আসতে একটা বিরতি নিয়ে আসছি। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানে এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি প্রবাসী মুখ অনুষ্ঠানে। আমাদের সাথে আছেন দুজন অতিথি, আমি তাদের পরিচয় করে দিয়েছি আগেই। শহীদ খন্দকার, কানাডা প্রবাসী, এবং ডক্টর সেলিম রেজা, সহযোগী অধ্যাপক নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। সেলিম, আপনি বলছেন যে আমাদের কতজন এক্সপার্ট এই মুহূর্তে বিদেশে আছেন তার একটা ডাটাবেস নেই, হয়তো তালিকা থাকলে আমরা বুঝতে পারতাম যে কোন খাতে কাকে নিয়ে এসে কাজে লাগানো যায়। এই ডাটাবেস নাই কেন? ওই যে যেটি আগে আমি বললাম যে এটি নেই এই কারণে যে যখন কোনো মানুষ দেশ ছেড়ে চলে যান, আমরা ধরেই নিই যে ওই মানুষটি শুধু টাকাই পাঠাবেন, তার প্রতি আমাদের কোনো দায়বোধ নেই, তার প্রতি আমাদের কোনো কর্তব্যবোধ নেই, যে কারণে আমরা তাদেরকে খুঁজি না। এবং এই যে না খোঁজার মানসিকতা, সেটি কিন্তু মূলত আমাদের এই অসুবিধাটা তৈরি করেছে। এবং আমি মনে করি যে সরকারের এই মুহূর্তে একেবারে অতীব জরুরি ভিত্তিতে যেটি করা দরকার সেটি হচ্ছে একটি ডাটাবেস তৈরি করা, যে উন্নত এখন কিভাবে করে। এখন আমরা যেটা দেখছি যে আমাদের যেমন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, মানে অভিবাসী খাতটাই তো প্রবাসী মন্ত্রণালয়ের আন্ডারে, কিন্তু সেখানে দেখছি যিনি উপদেষ্টা তিনি একই সাথে আবার গুরুত্বপূর্ণ অন্য মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন, অর্থাৎ একটা নির্দেশনা দেয়া বা এই সমস্ত জায়গায় তো কিছুটা ঘাটতি। না, নির্দেশনা তো দেওয়াই যায়, এবং যিনি দায়িত্বে রয়েছেন তিনি কিন্তু দীর্ঘদিন ধরেই অভিবাসন খাতের সাথেও কোনো না কোনোভাবে সংশ্লিষ্ট, এবং আমি যতটুকু তাকে ব্যক্তিগতভাবে চিনি, আমার শিক্ষক হওয়ার সুবাদে তাকে আমি যতটুকু চিনতে পারি যে অভিবাসন খাত সম্পর্কে যথেষ্ট ভালো ধারণা তার রয়েছে। কিন্তু এখানে যেটি সমস্যা সেটি হচ্ছে যে সমন্বয়ের সমস্যা। অভিবাসন খাতটিকে যদি আপনাকে পুরো পরিবর্তনের মধ্যে আনতে হয় তাহলে শুধুমাত্র প্রবাসী কল্যাণকে একা দায়ী করলে চলবে না। এটির সাথে পররাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে, এটির সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে, এটির সাথে অন্যান্য মন্ত্রণালয়েরও কিন্তু নানান রকম সমন্বয়ের বিষয় রয়েছে। সেটি যদি না করা যায় তাহলে কোনো কিছুই হবে না, এক। এবং 2 নম্বর সেটা হলো যেটা আমরা বলছিলাম যে বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদেরকে আমাদের দেশের কাজে লাগাতে হলে ডাটাবেস তৈরি করাটা খুব কঠিন কোনো কিছু নয়। এইসব উন্নত দেশগুলোতে আমাদের হাই কমিশন রয়েছে, আমাদের মিশন রয়েছে, তাদের কাছে নানান রকমের তথ্য থাকে, সেগুলো হয়তো খুব বিক্ষিপ্ত আকারে থাকে। সরকারের যদি একটা নির্দেশনা আসে যে ওই দেশগুলোতে অবস্থানরত দক্ষ বাংলাদেশি অভিবাসীদের একটি তালিকা করে আমাদেরকে পাঠাও, এবং সেটিকে যদি একসাথে যদি সন্নিবেশন করা যায়, আমার মনে হয় সেটা খুব কঠিন কোনো কাজ নয়, বা সেটি করতে একেবারে যুগের পর যুগ লাগবে, ব্যাপারটা এরকম নয়। এই ডাটাবেস যতদিন পর্যন্ত না আমরা তৈরি করতে পারবো ততদিন পর্যন্ত আমরা জানতেই পারবো না যে আমাদের মানুষেরা বিদেশে গিয়ে কত মূল্যবান হয়ে উঠেছেন এবং সেই উন্নত দেশগুলোকে কত রকমভাবে তারা অবদান রাখছেন, অথচ আমরা আমাদের দেশের কাজে বিন্দুমাত্র কাজে লাগাতে পারছি না। এটি যেমন প্রয়োজন, আরেকটি যেটি প্রয়োজন সেটা হচ্ছে যে বিদেশে অবস্থানরত যেসব কমিউনিটিগুলো রয়েছে, বাংলাদেশি কমিউনিটি, তাদের রাজনৈতিক যে সংশ্লিষ্টতা আমরা বিভিন্ন সময় দেখতে পাচ্ছি যে ওখানকার
যেই কমিউনিটিগুলো তারা বিভিন্ন রকম রাজনৈতিক অনুষ্ঠান আদি অর্গানাইজ করছেন বা কর্মযজ্ঞ করছেন, কিন্তু রাজনৈতিক সংশ্লিষ্টতার বাইরে দেশের বিভিন্ন প্রয়োজনে তাদেরকে আরেকটু যদি কাজে লাগানো যায়, সেটা আমার মনে হয় খুব ভালো একটা উপায় হবে। এবং সেটা হতে পারে, যেটা বলছিলাম, যে ব্র্যান্ডিংয়ের কারণে হতে পারে, বা সেটা হতে পারে নলেজ ট্রান্সফার বা জ্ঞান বিনিময়ের ক্ষেত্রে, সেটা হতে পারে আমাদের দেশে থেকে কি করে অভিজ্ঞতা সম্পন্ন এবং দক্ষ জনশক্তি তৈরি করে ওই দেশে পাঠানো যায়, সেই ক্ষেত্রে তাদের অবদানের প্রয়োজনে, এবং নানাবিধ যেখানে তাদেরকে অবশ্যই যোগাযোগ করিয়ে দেওয়া যায় বা তাদেরকে সংশ্লিষ্ট করা যায়। এইরকম একটি উন্নত মানসিকতা না রাখা পর্যন্ত মূলত আমরা কিছুই করতে পারবো না, এবং এই দুর্ভাগ্য আমাদের জন্য দুর্ভাগ্যই থেকে যাবে যদি আমরা তাদেরকে অবহেলা করতে থাকি। সত্যি কথা, আপনার সাথে যখন কথা বলছিলাম তখন আপনি বলছিলেন যে আপনি ওখানকার মূলধারা রাজনীতির সাথে জড়িত, লিবারাল পার্টির সাথে জড়িত ছিলেন। তা আমাদের আপনার মতো আরও যারা রয়েছেন, প্রবাসীরা যারা রয়েছেন, যারা সেখানে প্রতিষ্ঠিত এবং ওই দেশের মূলধারার রাজনীতির সাথে জড়িত রয়েছেন, তারা আসলে কতখানি প্রভাবিত করতে পারেন এই বিশেষ করে অভিবাসীদের এই যে নানা সমস্যা সমাধানের ক্ষেত্রে, আবার নতুন করে অভিবাসী নেওয়ার ক্ষেত্রে প্রভাবিত করার? অবভিয়াসলি আপনার ধরেন আমরা যেমন ইন্ডিয়ান, পাকিস্তানি, ইভেন সোমালিয়ান, আপনি চিন্তা করেন কানাডাতে এখনো ফেডারেল পার্লামেন্টে একজন বাংলাদেশি লোক নেই এখন পর্যন্ত। হ্যাঁ, কিন্তু আপনি সেখানে সুদানের এমপি আছে, আচ্ছা, তারপরে আপনার ইন্ডিয়ান তো ভুরি পাকিস্তানের এমপি আছে, কিন্তু আমরা এখন পর্যন্ত, এর পেছনে অনেকগুলি কারণ আছে। আমার আবার বলতে খারাপ লাগছে, ডিভাইডেড। হ্যাঁ, আমাদের মধ্যে এত বেশি ডিভিশন, তারপরে তো এখানে আওয়ামী লীগ, বিএনপির কর্মকাণ্ড এত বেশি যে ওরা, আমার কথা হচ্ছে যারা বাইরে থাকি আমরা, তাদেরকে আমরা ওই দেশের মূল ধারার রাজনীতির সাথে জড়িত হয়ে ওখানে পার্লামেন্টে যেতে হবে, দেন ইউ ক্যান ইনফ্লুয়েন্স। আপনি বাইরে থেকে আপনি কি ইনফ্লুয়েন্স করবেন? আপনার কথা কে শুনবে? তারপরে দেখবে যে ওখানে আওয়ামী লীগ, বিএনপি মারামারি করছে। এগুলোর তো কোনো, বরঞ্চ আমাদের আরও যে ব্র্যান্ডিং বললেন আপনি, আমাদের উল্টো ব্র্যান্ডিং হচ্ছে। সো আই থিঙ্ক টাইম, একজন আমাদের এমপিপি হয়েছে, আপনি জানেন মধ্যে একটা ডিফারেন্স আছে, উনি হচ্ছে মেম্বার অফ প্রভিন্সিয়াল পার্লামেন্ট ফার্স্ট, একজন বাংলাদেশে হয়েছেন, একজন ইয়াং লেডি, অ্যান্ড উই আর সো হ্যাপি অ্যাবাউট ইট। এই বছরের পার্লামেন্টারি ইলেকশনে আমি জানি কিছু বাঙালি চেষ্টা করছেন, বাংলাদেশি ফেডারেল পার্লামেন্টে। হ্যাঁ, আপনার এবার তো দুঃখ, আনফর্চুনেটলি আমি জানি যে এবার লিবারেল উইল নট, খুব খারাপ অবস্থা করবে, কিন্তু কনজারভেটিভ পার্টি থেকে হয়তো আমরা 2-3 জন বাংলাদেশিকে দেখতেও পারি। এখন তারা যদি পার্লামেন্টে যেতে পারে, আমরা আশা করতে পারি তাদের মাধ্যমে আপনার বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের ব্যাপারে আমরা কানাডা থেকে আরও ইনফ্লুয়েন্স করতে পারবো। সেলিম, এই যে মূলধারা রাজনীতির সাথে সম্পৃক্ত না হয়ে প্রবাসী গিয়ে আমাদেরই মানুষ, তারা বাংলাদেশের যে সমস্ত রাজনৈতিক দল আছে, রাজনৈতিক ধারা আছে, তার সাথে সম্পৃক্ত হয়ে নিজেরা মারামারি করছেন, নিজেরা বিভিন্ন সময় আমরা দেখি। তা আমাদের ইমেজ, আপনি যে ইমেজের কথা বললেন, সেই ইমেজ তো উন্নত হচ্ছেই না, বরং ইমেজ আরও দুর্বল হচ্ছে। এই বিষয়টা আসলে কিভাবে দূর করা যায়? না, সেটি তো হয়েই থাকে। বাংলাদেশের রাজনীতিকে যখন তারা ধারণ করে বিদেশের মাটিতে বিভিন্ন রকমের কর্মকাণ্ড পরিচালনা করেন, সেটি তো এক ধরনের সমস্যা বা ইমেজ ক্রাইসিস আমাদের জন্য তৈরি করে। কিন্তু এর বাইরেও কিন্তু অনেক রকমের ইতিবাচক ব্যাপারও রয়েছে। আপনি হয়তো বা জেনে থাকবেন যে এই যে জুলাই বিপ্লবে সরকার পরিবর্তনের পুরো বিষয়টাতে বাংলাদেশি অভিবাসীরা যারা বিদেশে অবস্থান করছেন, তারা কিন্তু বিরাট একটা ভূমিকা রেখেছেন। এবং এই যে বিরাট একটা ভূমিকা রেখেছেন, তারা কিন্তু এক ধরনের আশা নিয়েই ভূমিকাটা রেখেছিলেন যে দেশের পরিবর্তন হলে তাদের অবস্থারও পরিবর্তন হবে, তাদের সম্মান বাড়বে এবং তাদের মর্যাদা বাড়বে। কিন্তু সেই জায়গাটায় আমরা কতটুকু করতে পেরেছি, সেই বিষয়টা নিয়ে আলোচনা বেশি হওয়া উচিত। আমি শুধু ছোট্ট একটা কথা বলি, কয়েকদিন আগেই কিন্তু এই অন্তর্বর্তী সরকার দেখবেন যে আমাদের বিমানবন্দরে একটা বিশেষ লাউঞ্জ করেছে, এবং সেখানে বলা হলো যে প্রবাসীদেরকেও অত্যন্ত ভালো সম্মানের অর্থেই এটি করা হয়েছে, ভিআইপি মর্যাদা দেওয়া হবে, তাদের ভোটাধিকার দেওয়া হবে। এখন এই যে লাউঞ্জটা তৈরি করা হলো, খুবই ভালো, এবং আমি সরকারকেও সাধুবাদ জানাই, এই ধরনের একটা উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু সেই লাউঞ্জে খাবারের যদি তালিকা দেখেন, বা আপনি যদি ঘুরে ঘুরে একটু দেখেন যে কী খাবার পাওয়া যায়, সেটা আবার খুব হতাশাজনক। সেখানে যে ধরনের খাবার পাওয়া যায়, আপনি দেখবেন নীলফামারী থেকে আসছে, বা সুদূর উত্তরবঙ্গ থেকে সারাদিন রাত ট্রাভেল করে যে মানুষটা ঢাকায় এসে ফ্লাইট ধরবে, তাকে আমি বলছি এই যে ভিআইপি লাউঞ্জে বসে একটু আরাম করো আর বার্গার খাও, কিন্তু তার হয়তো বা সেখানে রয়েছে ভাতের ক্ষুধা। কেন ভাত পাওয়া যাচ্ছে না বা ভাতের মতো কিছু পাওয়া যাচ্ছে না? তার মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে প্রবাসীদের জন্য যে সেবাগুলো আমরা ডিজাইন করছি, সেটা প্রবাসী বান্ধব, সেটার মধ্যেই প্রবাসী বান্ধব কোনো কিছু আমরা করতে পারছি না।
আমরা শুধু দেখছি যে প্রবাসীদের কাছে কি করে জিনিস বিক্রি করব এবং প্রবাসীদেরকে কি করে তাদের কাছ থেকে রেমিটেন্স নিয়ে দেশের অর্থনীতিতে আমরা অবদান করব। এই টাকার মাপে যখন আমরা প্রবাসীকে মাপতে থাকবো এবং এটা যদি আরও বেশি দিন করতে থাকি, প্রবাসীরাও আমি মনে করি যে একসময় দুর্দশাগ্রস্ত হয়ে পড়বেন বা হতাশাগ্রস্ত হয়ে পড়বেন এবং দেশের স্বার্থে তাদের কাজ করতে গিয়ে কিন্তু তারা নানান রকম প্রতিবন্ধকতার সম্মুখীন হবেন। এবং সেই জায়গা থেকে আমি মনে করি যে প্রবাসীদের সেবা প্রদানের ক্ষেত্রে আমাদের মনস্তাত্ত্বিক পরিবর্তন দরকার, সরকারের মনস্তাত্ত্বিক পরিবর্তন দরকার, আমলাতন্ত্রের মনস্তাত্ত্বিক পরিবর্তন দরকার এবং তাদেরকে সত্যিকার অর্থেই ভালো মানুষ মনে করে তাদেরকে মর্যাদাবান করার লক্ষ্যে যতক্ষণ পর্যন্ত না কাজ করতে পারবো কোনো কিছুই প্রকৃত অর্থে তাদের কাজে লাগবে না। একটা পাসপোর্ট রিনিউ করার জন্য তাকে যে রকমের সাফারিংস বা দুর্দশার মধ্যে দিয়ে যেতে হয় এটা অবর্ণনীয়। মালয়েশিয়াতে কয়েকদিন আগেই ঘটেছে যে সেখানে পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে তাদেরকে দিনের পর দিন লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে, নানান রকমের জটিলতার মধ্যে পড়তে হয়েছে। কেন এটা হবে? একটা মানুষ এত কষ্ট করে যখন বিদেশে যান, পরিবার পরিজন ফেলে, তার যেমন নিজের দায়িত্ব রয়েছে, দেশের প্রতি দায়িত্ব রয়েছে, পরিবারের প্রতি দায়িত্ব রয়েছে, ঠিক একইভাবে তার তো অধিকারও রয়েছে। সেই অধিকারটা কিন্তু আমরা পরিপূর্ণভাবে দিতে পারছি না। এবং এই সমস্ত দেশে যারা দেয় তারা তো আসলে খুব যে উচ্চশিক্ষিত মানুষ, খুব যে সচেতন তাও কিন্তু না। তারা বিদেশে যাওয়ার পরে বরং তারা যে কাজ করছে এবং আমাদের জন্য রেমিটেন্স পাঠাতে পারছে, এটাই তো বড় বিষয়। আপনি যেটা মালয়েশিয়ার কথা বললেন, সেখানে আমি নিজেও গিয়ে দেখে এসেছি যে সবাই যে আসলে খুব সচেতন মানুষ তাও কিন্তু না। এই সমস্ত মানুষকে যদি আসলে নানান ধরনের ঘোর প্যাচ দিয়ে আইনি ফাঁকপো করে এই সেই দেখিয়ে ঘোরানো হয়, তখন তো ওরা আরও আসলে এবং সেগুলো কিন্তু আমরাই করছি। আমরা আমাদের দেশের অভিবাসনের নিয়ে কথা বলছি, অথচ আমাদের দেশের হাইকমিশনেই কিন্তু নানান রকমের দুর্দশাজনক পরিস্থিতি ঘটছে। এটি কেন ঘটবে? এটি কিন্তু প্রবাসীদের মনের ভেতরে এক ধরনের নেতিবাচক ভাব তৈরি করে এবং সে কারণেই আমরা দেখি যে অনেক সময় ব্যাংকিং চ্যানেলে টাকা আসছে না, হুন্ডিতে আসছে। যে কারণে আমরা কি এরকম করতে পারি যে আমাদের দূতাবাস বা হাই কমিশনার যারা চান তাদেরকে কোনো একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করা বা কীভাবে প্রবাসী বান্ধব যারা তারা যাতে হতে পারে তাদেরকে এক্সট্রা কোনো প্রশিক্ষণ দেয়া, এরকম এগুলো তো দীর্ঘদিন ধরেই বলে আসছি। 2012-13 সালেও বহুবার বলেছি সরকারকে যে এই দূতাবাসগুলোতে বা মিশনগুলোতে যারা নিয়োগ পাবেন তাদের প্রথমেই যেটি প্রয়োজন সেটা হচ্ছে প্রবাসীর প্রতি ইতিবাচক মনোভাব থাকতে হবে, তারপরে অন্য বিচার। এখন ধরেন যেই মানুষটা জীবনে কখনো প্রবাসীদের সম্মুখীন হয়নি বা প্রবাসীর সাথে কথা বলেননি, প্রবাসীর দুঃখ কষ্টকে বোঝেন না, সেই মানুষটার জন্য এই ধরনের একটা পোস্টিং বা ওই ধরনের দূতাবাসে চাকরি দেওয়া এটা একটা প্রেস্টিজ প্রজেক্ট বা প্রেস্টিজ বৃদ্ধি করার বা সম্মান বৃদ্ধি করার একটা চাকরি। কিন্তু দূতাবাসের চাকরি তো শুধু সম্মান বৃদ্ধি করার চাকরি নয়, দূতাবাসের চাকরি হচ্ছে সেবা দেওয়ার চাকরি। অভিবাসীরা বা প্রবাসীরা দূতাবাসগুলোতে যান সেবার জন্য, এবং শুধু তারা যে সেবা নিতে চান তা কিন্তু না, তারা কিন্তু সরকারি ফি পরিশোধ করেই যাচ্ছেন। তারা কিন্তু প্রয়োজনীয় সকল ফি পরিশোধ করেই সেবাটা নেওয়ার জন্য যাচ্ছেন। সেই জায়গাটায় গিয়ে যখন তাকে গালমন্দ শুনতে হয় বা যখন তাকে শারীরিক বা ভাষাগত নানান রকমের বঞ্চনার শিকার হতে হয়, এটা কিন্তু তাকে ভীষণভাবে পীড়া দেয়। এবং সেই কারণে আমি মনে করি যে পুরো নিয়োগ ব্যবস্থার মধ্যে শুধু প্রবাসীদের নিয়োগ নিয়ে আমরা কথা বলছি, কিন্তু প্রবাসীদেরকে যারা সেবা দিবেন দূতাবাসগুলোতে বা মিশনগুলোতে তাদের নিয়োগ ব্যবস্থা নিয়েও কিন্তু ভাবতে হবে। একটা তথাকথিত তৈরি হওয়া খুব এলিট এনভায়রনমেন্টে তৈরি হওয়া একজন আমলাকে ধরে আমি বলে দিলাম যে তুমি অমুক দেশের অ্যাম্বাসেডার, সে কী করে ভাববে যে প্রবাসীদের কষ্টটা কীরকম? তাকে একটা বাধ্যতামূলক প্রশিক্ষণের মধ্যে আসতে হবে এবং প্রবাসীদের দুঃখ দুর্দশাকে একেবারে হাতে কলমে না দেখানো পর্যন্ত ওই মানুষটির পক্ষে প্রবাসীদের দুঃখ কষ্টকে অনুধাবন করে কাজ করাটা অনেক দূর হবে বলে আমি মনে করি। আমি দুটো জিনিসের ব্যাপারে একটু আলোকপাত করতে চাচ্ছিলাম। সেটা হলো, এক নম্বর, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে একটা বলছি আগে। আমি বাংলাদেশে রেগুলারলি আসি, আপনার বছরে 4-5 বার আসি। আর আমাকে প্রচুর ট্রাভেল করতে আমার ব্যবসার কাজে। তো আমার পাসপোর্ট খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, পেজগুলো আর কি। আর আমি বাংলাদেশে পাসপোর্ট, আমি তো আমার ডাবল পাসপোর্ট আছে, তো আমি গত 15 বছর থেকে আমি আমার পাসপোর্ট রিনিউ করছি। একটাই ইচ্ছা যে আমি বাংলাদেশে ঢুকবো বাংলাদেশের পাসপোর্ট দিয়ে। তাহলে দুটো কাজ, একটা হলো আমার বাংলাদেশি, তাই বাংলাদেশে আমি বাংলাদেশে আসতে চাই। আর দ্বিতীয় হলো যে আমার পাসপোর্টের পাতাগুলো একটু মানে সেভ হবে, হ্যাঁ, কানাডার পাসপোর্টের পাতা। কিন্তু আসার সময় আমি বলি যে কেন এন্টার, হ্যাঁ আপনি এন্টার করতে পারেন, কিন্তু আপনাকে তো যাওয়ার সময় আপনাকে এই পাসপোর্ট দিয়ে যেতে হবে। তা আমি বললাম যে ঠিক আছে ফাইন, কিন্তু আপনার তো ভিসা লাগবে। আমি তো কেনেডিয়ান, আমি ভিসা পাবো কোত্থেকে? আচ্ছা, হ্যাঁ, ওরা বলছে যে তাহলে আপনার পিআর কার্ড আছে? হ্যাঁ, আমার তো পিআর কার্ডও নাই, আমার তো পাসপোর্ট আছে। পাসপোর্ট ইজ মোর দেন পিআর কার্ড। হ্যাঁ, আমি এটা নিয়ে আমি আপনাদের মাধ্যমে আমি সরকারের কাছে আকুল আবেদন করব যে ইটস ভেরি ইজি টু চেঞ্জ। পৃথিবীর বহু দেশে আছে যে আমি যখন আসবো
আসার সময় বাংলাদেশি পাসপোর্ট নিয়ে আসবো, জন্মস্থানের পাসপোর্ট, যাওয়ার সময় ওর দেখবে যে আমার ওই দেশে যাওয়ার কোনো ভ্যালিড কিছু আছে কিনা, সেটা পিআর কার্ড হতে পারে, ভিসা হতে পারে, পাসপোর্ট হতে পারে। জি, বুঝতে পারছি। ভেরি সিম্পল। জি, বুঝতে, এটা এক নম্বর। আর দুই নম্বর হলো আপনি যেটা বললেন একেবারে সংক্ষেপে, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। ওটা হলো হাই কমিশনের ব্যাপারে, যে আমার মনে হয় এটা একটা ভাবার ব্যাপার আছে যে যেই দেশের যারা যাবেন হাই কমিশনের, ইট উইল বি আ বেটার গুড আইডিয়া ওইসব জায়গা থেকে কাউকে নেওয়া, আচ্ছা, বিকজ দে নো অ্যাবাউট দ্য কান্ট্রি, দ্য সিস্টেম। জি, আমরা বুঝতে পারছি। ধন্যবাদ শহীদ খন্দকার আপনার এই যে প্রস্তাবের জন্য, এবং ডক্টর সেলিম রেজা সুন্দর আলোচনার জন্য। প্রিয় দর্শক, আমরা আমাদের দুজন অতিথির কাছে আজকে সুন্দর আলোচনা শুনলাম। আশা করি এই আলোচনার মধ্যে দিয়ে আপনারাও উপকৃত হয়েছেন। আগামী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।